যে সংবিধান যাদের দায়িত্ব দেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তারা ঠিকমতো পালন করেন না। ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে ভারতবর্ষের গণতন্ত্রকে কীভাবে কলুষিত করা হচ্ছে, গণতান্ত্রিক কাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। সামগ্রিকভাবে মিথ্যার ওপর, দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছেন গোটা তৃণমূল দল এবং তাদের যারা অনুগামী ভক্ত, তারা তো উল্লসিত হবেনি যে আমাদের দুর্নীতিগ্রস্ত নেতা তিনি আপাতত হেফাজতের বাইরে এসেছেন। এটা ওদের পক্ষে অত্যন্ত খুশি যে কলকাতা হাইকোর্ট অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। এইরকম কড়া পদক্ষেপ প্রয়োজন ভারতবর্ষের সংবিধান এবং সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করেন, কিন্তু সন্ত্রাসবাদীতে ব্যবহার করেন না তো। তারা দিল্লির বুকে ওই রকম কড়া নিরাপত্তার মধ্যে এই ঘটনা ঘটে কী করে? একটা কথা আপনারা বোধহয় খেয়াল করেছেন বা করেননি, আমি যেটা ধারাবাহিকভাবে বলে আসছি যে মমতা পরিকল্পিত উপায়ে গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে ফেলছে। আজকে মুকুল রায়ের যে বিধায়ক পদ, সেই বিধায়ক পদ তার জন্য খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কয়েকদিন পরে 26-এর নির্বাচন রয়েছে, অনেকটা দেরি হয়ে গেল না স্যার? আমাদের তো এটাই দুর্ভাগ্য যে সংবিধান যাদের দায়িত্ব দেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তারা ঠিকমতো পালন করেন না। ইতিপূর্বে এর আগেও আমরা বহুবার যখন বামপন্থীরা অভিযোগ করেছিলেন দলবদলের, তখন এখানকার স্পিকার তিনি দলবদল মামলার শুনানি করতে করতে ইচ্ছে করে এমন দেরি করতেন যাতে সময়সীমাটা পার হয়ে যায়। আজকে আমি অত্যন্ত খুশি যে কলকাতা হাইকোর্ট অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। এইরকম কড়া পদক্ষেপ প্রয়োজন ভারতবর্ষের সংবিধান এবং সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। মুকুল রায়ের বিরুদ্ধে দেরিতে হলেও যে ব্যবস্থা নেওয়া হয়েছে, অত্যন্ত সাধুবাদ জানাই আমি কলকাতা হাইকোর্টের ভূমিকাকে। স্যার, আমরা দেখলাম প্রায় 3.5 বছর পরে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেহালা পশ্চিমের যে পদে ছিলেন, বিধায়ক পদে, সেই পদে যাওয়ার জন্য তার অনুগামীরা আসছেন তার বাড়িতে, তিনি বাড়ি বাড়ি যাবেন। আসলে একটা কথা আপনারা বোধহয় খেয়াল করেছেন বা করেননি, আমি যেটা ধারাবাহিকভাবে বলে আসছি যে মমতা পরিকল্পিত উপায়ে গোটা সমাজটাকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে ফেলছে। সামাজিকভাবে দুর্নীতি গ্রহণযোগ্য করে তুলছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, টাকা দিয়ে, বিভিন্ন শ্রী প্রকল্প করে, দুর্গাপূজার টাকা দিয়ে মন্দির তৈরি করে, কেউ কোনো কারণে মারা গেলে, মদ খেয়ে মারা গেলেও তাকে অনুদান দিয়ে, অর্থাৎ দুর্নীতিটা তোমার জীবনের সহজাত। এই একটা নতুন কৃষ্টি মমতা স্থাপন করেছে। তাই অত্যন্ত লজ্জার হলেও পশ্চিমবঙ্গের পক্ষে তো অত্যন্ত লজ্জার যে একজন মন্ত্রী তিনি দুর্নীতির স্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেফাজতে ছিলেন 3 বছরের ওপর, একদিন দুদিন না, প্রায় 3.5 বছর। এবং তিনি আরও বড় দুর্নীতি করেছেন। তিনি ততটা অসুস্থ নন যতটা অসুস্থ বলে তিনি 5 তারা হাসপাতালে ছিলেন। আমি আদালতের বিচারকদেরও বিবেচনা সম্পর্কে প্রশ্ন উঠে যায়, তারা কী বিবেচনা করলেন? কারণ যেদিনই তিনি বেল পেলেন সেদিনই তিনি সুস্থ হয়ে লাফাতে লাফাতে চলে এলেন। তার মানে তো অসুস্থতা একটা ভান ছিল, একটা মিথ্যা অভিনয় ছিল। অর্থাৎ সামগ্রিকভাবে মিথ্যার ওপর, দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছেন গোটা তৃণমূল দল এবং তাদের যারা অনুগামী ভক্ত, তারা তো উল্লসিত হবেনি যে আমাদের দুর্নীতিগ্রস্ত নেতা তিনি আপাতত হেফাজতের বাইরে এসেছেন। এটা ওদের পক্ষে অত্যন্ত গর্বের, কিন্তু বাংলার মানুষের কাছে অত্যন্ত লজ্জা। দাদা, আমরা গতকাল থেকে দেখছি যে পার্থ চট্টোপাধ্যায়ের একটা মন্তব্য খুব ভাইরাল হচ্ছে, যেখানে তিনি দাবি করছেন যে কারো দুজন না, এই ধরনের নিম্ন রুচির বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করি না। দাদা, আজকে দেখতে পাচ্ছি আমরা যে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আরেক মন্ত্রীর পুত্র সন্তান, তার বাড়িতেও কিন্তু ইডির রেড। সুজিত বসু, এক একটা শাসক দলের নেতা মন্ত্রী প্রত্যেকের বাড়িতে ইডির রেড। এই শাসক দলটাই তৈরি হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এদের একমাত্র ইউএসপি, যা চলতি ভাষায় বলে, সেটা হচ্ছে দুর্নীতি আর গুন্ডামি। অতএব শাসক দলের সব নেতার বাড়িতে, আমি তো কবে থেকেই বলছি যে একদিন বিনা নোটিশে পুলিশ যদি সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে পশ্চিমবঙ্গের সর্বত্র ছাপা মারেন, তাহলে প্রচুর বেআইনি অস্ত্র, বেআইনি টাকা উদ্ধার করা যাবে। এটা তো আমি আজকে না, বহুদিন থেকে বলছি।
স্যার এসআইআর আবহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে রাজ্যের বিরোধী দলনেতা, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী, তারা দুজনেই দাবি করছেন যে তাদেরকে পাকিস্তান থেকে, কাউকে ইসলামাবাদ থেকে থ্রেট দেওয়া হচ্ছে। তাহলে তো কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত। যদি ওদের পাকিস্তান থেকে থ্রেট দেয় তাহলে কেন্দ্রীয় সরকার, অবশ্য কেন্দ্রীয় সরকার তো তার তো গোয়েন্দা দপ্তরকে তিনি বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করেন, কিন্তু সন্ত্রাসবাদীদের ব্যবহার করেন না। তো তারা দিল্লির বুকে ওই রকম কড়া নিরাপত্তার মধ্যে এই ঘটনা ঘটে কী করে? এই ঘটনা ঘটানোর পেছনে শাসক দল, শাসক সম্প্রদায়, প্রশাসনের যে পরোক্ষ মদত নেই, এ কথা উড়িয়ে দিতে পারা যাচ্ছে না। মানে এত ইন্টেলিজেন্স, এত বলছি তো আমি প্রথম দিনই বলেছি, এটা একটা দক্ষিণপন্থী মৌলবাদী চক্রান্ত এবং এই সত্য ধীরে ধীরে প্রকাশিত হবে। স্যার বিহারের নির্বাচন গত 11 তারিখ শেষ হয়েছে, আগামীকাল ফল প্রকাশ হয়েছে, 26শে বিধানসভা নির্বাচন। কোথাও গিয়ে কি এই যে একটার পর একটা হামলা, একটার পর বোম ব্লাস্ট, এগুলো কোথাও মিলে যাচ্ছে কি তথ্য? আমি তো পার্লামেন্টে কথা বলেছি, আমি তো পহেলগাঁও ঘটনার পর পার্লামেন্টে বলেছি যে পুলওয়ামা, পহেলগাঁও সবই নির্বাচনের মুখোমুখি হচ্ছে। এটা কি পরিকল্পনা করে করানো হচ্ছে? আমার পার্লামেন্টে বক্তৃতা শুনে নেবেন, ওরা তো সাহস হয়নি করে জবাব দেওয়ার। ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে ভারতবর্ষের গণতন্ত্রকে কীভাবে কলুষিত করা হচ্ছে, গণতান্ত্রিক কাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।